প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক, I have been suffering from fever. I have been suffering from fever since last Sunday. Since last Sunday. Last Sunday. Suchi has been reading since morning. The boys have been playing for 3 hours. এইখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এইখানে যদি আমরা মন দিয়ে লক্ষ্য করি, দেখতে পাবো যে প্রত্যেকটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি। প্রত্যেকটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে, আমি গত রবিবার থেকে জ্বরে ভুগছি। সূচি সকাল থেকে পড়ে চলেছে, ছেলেগুলো 3 ঘন্টা ধরে খেলছে। তাহলে কি বোঝা যাচ্ছে না, এরকম টাইপের যে অ্যাকশানগুলো হচ্ছে বা কাজগুলো হচ্ছে সেগুলো অতীতে শুরু হয়েছে কিন্তু চলতে আছে, ফিনিশ এখনও হয়নি। এই টাইপের যে টেন্সগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এদের স্ট্রাকচারটা কেমন হয় না, এদের স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ আসবে বা হ্যাজ বসবে, তারপরে আসবে বিন, তারপরে মেইন ভার্বের সাথে যোগ হবে আইএনজি, তারপরে ফর বা সিন্স হবে, তারপরে শেষে হবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে বোঝাতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি না, যখন কোনো অ্যাকশন বা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও বর্তমান সময় পর্যন্ত সেটা চলে আসছে, কাজটা এখনও ফিনিশ বা কমপ্লিট হয়নি, এরকম টাইপের সেন্স যখন বোঝাবে সেটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কি বললাম না, প্রথমে সাবজেক্ট আসবে, যেমন এখানে দ্য বয় সাবজেক্ট, তারপর একটা সূচি সাবজেক্ট, প্রথমে একটা আই সাবজেক্ট, তারপরে যে যার নাম্বার আর পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসেছে, আয়ের পরে হ্যাভ, সূচির পরে হ্যাজ, দি বয়েজের পরে আবার হ্যাভ বসেছে, তারপরে বসেছে বিন, বিনের পরে এসছে মেন ভার্ব, যেমন সাফারের শেষে আইএনজি হয়েছে, রিডিংয়ের শেষে আইএনজি হয়েছে, প্লেয়িংয়ের শেষে আইএনজি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মেন ভার্বের শেষে আইএনজি হয়েছে। তারপরে ফর হয় বা সিন্স হয়, এটাও আমি বলবো কখন ফর হয় কখন সিন্স হয়, তারপরে অবজেক্ট হবে বা কমপ্লিমেন্ট হবে। পরে সিন্স বা ফরটা কখন ইউজ হচ্ছে না, সিন্সটা তখনই ইউজ হয়, সিন্স কখন ইউজ হবে না, যখন একটা ফিক্সড পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হবে। পয়েন্ট অফ টাইম থেকে যখন কাজ শুরু হয় তখন আমরা ইউজ করবো সিন্স। পয়েন্ট অফ টাইম বলতে না, নির্দিষ্ট করে বলে দেব যে কখন কাজটা শুরু হয়েছে। যেমন আমি যদি বলি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, তাহলে কিন্তু এখানে নির্দিষ্ট করে বলছি না যে আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি, কোন 3 দিন সেটা বলিনি। কিন্তু যখনই আমি কথাটা বলছি যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, I have been suffering from fever. I have been suffering from fever since last Sunday. তাহলে কিন্তু আমি ফিক্সড করে বলে দিলাম যে আমি রবিবার থেকে ভুগছি, একটা ডেটের বললাম, আমি ডেট উল্লেখ করে বললাম যে আমি রবিবার থেকে ভুগছি, 3 দিন ধরে নয়। I have been suffering from fever
ফর 3 ডেজ হতো, তাহলে যখন দিন হবে যে কোনো নির্দিষ্ট করে টাইমের উল্লেখ নেই, পয়েন্ট অফ টাইমের উল্লেখ নেই, তখন সেটা হয়ে যাবে কি না সেটা হবে, তার পরিবর্তে আমরা ফর বসাবো। কিন্তু যখনই একটা ফিক্সড পয়েন্ট অফ টাইম থেকে কাজ শুরু হবে তখন আমরা সিন্স ইউজ করব। একইভাবে আমরা ফরের ব্যবহারটা দেখি, ফর কখন ইউজ হবে। ফরটা তখন ইউজ হবে যখন কোনো ফিক্সড পয়েন্ট অফ টাইম থাকবে না, এটা হবে পিরিয়ড অফ টাইম, একটা সময়, যে সময়টা পয়েন্ট হিসাবে নয় যে কিছু সময় ধরে কোনো কাজ চলবে, ফিক্সড পয়েন্ট নয়, ফিক্সড পয়েন্ট অফ টাইম থেকে শুরু হবে না, কিছু সময় ধরে চলবে, সেইটাকে বলবো আমরা। তার পরিবর্তে সেই সময় আমরা পিরিয়ড অফ টাইমে যখন কাজ শুরু হবে, ফিক্সড পয়েন্ট অফ টাইমে নয় কিন্তু পিরিয়ড অফ টাইমে কোনো একটা সময় ধরে কাজটা চলবে, তখন সেটার সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন এই উদাহরণটা নিয়ে আমি যদি বলি যে আই হ্যাভ বিন suffering from fever for 5 days, আমি 5 দিন ধরে জ্বরে ভুগছি। এখানে কেন হলো ফর না, এখানে ফিক্সড পয়েন্ট অফ টাইম নেই, 5 দিন হচ্ছে র্যান্ডাম দিন, যে কোনো 5 দিন ধরে আমি জ্বরে ভুগছি, সেটা আমি যে কোনো 5 দিনটা র্যান্ডাম দিন হতে পারে সেটা আমি উল্লেখ করে বলে দিইনি যে এই 5 দিনে আমি জ্বরে ভুগছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন ফর হবে আর কখন সিন্স হবে, এটা পরিষ্কার হলো, এরপরে যেন আর ভুল না হয়। পরে আমরা দেখি যে এখানে একটু বলার আছে যে যখন আমি বলছি যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, Suchi has been reading since morning, the boys have been playing for 3 hours, প্রত্যেকটা ক্ষেত্রে কি না হ্যাঁ বাচক আছে, এইগুলোকে বলা হয় যে এই উদাহরণগুলোকে আমরা বলে দিতে পারি এগুলো অ্যাফার্মেটিভ উদাহরণ। এখানে হ্যাঁ বাচক বোঝাচ্ছে, এইগুলো প্রত্যেকটা কি না অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইগুলো প্রত্যেকটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়েছে যে হ্যাঁ বাচক দিয়ে হচ্ছে, কাজগুলো হচ্ছে, হ্যাঁ অর্থে হচ্ছে, পজিটিভ দিকেই হচ্ছে, সেই জন্য ওগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যদি নেগেটিভ অর্থে ব্যবহার করি তাহলে নেগেটিভ সেন্টেন্স কোনগুলো হবে, যদি উদাহরণ নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ আমরা বলতে চাই, তাহলে যদি হবে এরকম যে সুচি, কি ছিল উদাহরণটা, যে সুচি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, তাহলে এটা হবে সুচি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং, সুচি সকাল থেকে পড়ছে না, সুচি সকাল থেকে পড়াশোনা করছে না। এই যে সিন্স কেন এসছে না, মর্নিং ফিক্সড টাইম বলে দিচ্ছি সেই জন্য সিন্স এসছে। এই যে নট চলে এসছে এটা নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে, যখনই নটটা চলে আসছে তখন সেটা আমরা কি বলছি যে নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে, ওই জন্য এটা নেগেটিভ সেন্টেন্স, নট নিয়ে চলে এসছি। আরও একটা উদাহরণ সেটা নিয়ে বলবো যে আই হ্যাভ নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি না। তাহলে এইখানেও আমি নট নিয়ে এসেছি, নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে কি তাহলে যে নেগেটিভ সেন্টেন্স, আগেরগুলো বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার যদি আমরা দেখি এর কমন স্ট্রাকচার কি হবে না, এর কমন স্ট্রাকচার এরকম হয়ে যাবে যে প্রথমে কি আসবে না, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সুচি সাবজেক্ট একটা, আই সাবজেক্ট একটা, সাবজেক্ট চলে এলো, তারপরে কি আসবে না সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দুটো আসবে, একই রকম হ্যাভ বা হ্যাজ এলো, তারপরে আসছে নট, তারপরে হচ্ছে বিন, নটের পরে আসছে বিন, তারপরে মেন ভার্ব যেরকম আছে মেন ভার্বের শেষে আইএনজি এলো, মেন ভার্বের শেষে আইএনজি, তারপরে আসছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট চলে আসবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল স্ট্রাকচারটা কেমন হলো, যে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, যে সূচির ক্ষেত্রে হ্যাজ বসেছে, আয়ের ক্ষেত্রে হ্যাভ এসছে, হ্যাভ বা হ্যাজ এলো, তারপরে এসছে নট, হ্যাঁ তারপরে এসছে বিন, তারপরে মেন ভার্বের শেষে আইএনজি আসছে, লাস্টে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল নেগেটিভ সেন্টেন্সের আমি স্ট্রাকচার বলে দিলাম। এবার যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে, যে আমরা যেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখেছি সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোরই কোশ্চেন বানিয়ে নিতে পারবো। যে এখানে বলা আছে যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে, এইটা যদি আমি হ্যাভটা সামনে নিয়ে চলে আসি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, যে হ্যাভ আই বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। বোঝা গেছে? হ্যাভ আই বিন সাফারিং ফ্রম ফিভার, হ্যাভ আই বিন সাফারিং ফ্রম ফিভার, হ্যাভ I been suffering from fever last Sunday? আমি কি গত রবিবার থেকে জ্বরে ভুগছি? কোশ্চেন মার্ক চলে আসবে। তাহলে কি হচ্ছে, যে যেটা হ্যাভ বা হ্যাজ আছে সেইটা জাস্ট সামনে নিয়ে এসেই যেটা হ্যাভ বা হ্যাজ থাকবে সাবজেক্ট অনুযায়ী সেটা সামনে এনেই আমরা কোশ্চেন মার্ক করতে পারবো। পরের যদি আমি আর একটা উদাহরণ দেখি, এই প্রথম পেজের উদাহরণগুলোই দেখবো আমি, যে দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। কোশ্চেন করতে হলে কী করতে হবে, দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। এখানে যদি আমি কোশ্চেন করতে চাই তাহলে এই হ্যাভটাকে সামনে নিয়ে আসবো, হ্যাভ দ্য বয়েজ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, হ্যাভ দ্য বয়েজ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। তাহলে কোশ্চেন হবে হ্যাভ দ্য বয়েজ বিন have the boys been playing for 3 hours, বোঝা গেছে? তাহলে এখানে হ্যাঁ ইন্টারোগেশন মার্ক অবশ্যই হবে, এটা ভুললে চলবে না। এইখানে তাহলে স্ট্রাকচার আমরা দেখব, স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা এরকম হবে যে প্রথমে আসবে হ্যাভ বা হ্যাজ। এখানে যদি হি বা সি দিয়ে আসতো তাহলে বুঝতে পারতে যে হ্যাজটা আসবে, হ্যাভ বা হ্যাজ আসবে সেম। এই যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার যদি ধরে নিই তাহলে হ্যাজ আসবে, হ্যাভ বা হ্যাজ এলো। তারপরে আসবে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজের পরে সাবজেক্ট, তারপরে আছে বিন, তারপরে মেন ভার্বের শেষে কী হয়ে যাবে, আইএনজি হবে। আইএনজির পরে চলে আসবে ফর অর সিন্স, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, একই রকম অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বোঝা গেছে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে কি হবে, প্রথমে হ্যাভ বা হ্যাজ হবে, তারপরে হ্যাভ বা হ্যাজের পরে চলে আসবে আমাদের সাবজেক্ট। এখানে প্রথমেরটাতে আই সাবজেক্ট, পরেরটাতে দি বয়েজ সাবজেক্ট, তারপরে চলে আসছে বিন, তারপরে আসছে মেন ভার্বের শেষে আইএনজি, প্লেয়িং, এখানে হচ্ছে সাফারিং হয়েছে, মেন ভার্বের শেষে আইএনজি এলো, মেন ভার্বের শেষে আইএনজির পরে ফর আসবে বা সিন আসবে। আমি তো বললাম ফর সিন্সের ব্যবহারটা কেমন। তারপরে চলে আসছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ কেমন হয়, এইগুলোতে যদি আমরা নেগেটিভ ধরে, যে নেগেটিভ সেন্টেন্সে আমার উদাহরণ দেখেছিলাম সেখানে আমরা পেয়ে যাবো যে সুচি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে এই নটটাকে আনতে হবে কেমন করে, কোথায় বসাতে হবে সেটা করলে আমরা পেয়ে যাবো যে কেমন করে হচ্ছে। প্রথমে আমি সুচি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং এই সেন্টেন্সটা লিখছি, তারপর থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। সুচি হ্যাজ নট বিন, সুচি হ্যাজ not been reading, Suchi has not been reading since morning. সুচি সকাল থেকে পড়ে আসছে না বা পড়াশোনা করে আসছে না। সুচি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে পড়ছে না, যে কাজটা এখনও চালু নেই, সে পড়ছে না, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে ফুল স্টপ থাকলো। আমি যদি কোশ্চেন করতে চাই নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানে হেডিংটা হবে কি না, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। এখানে নেগেটিভ থাকবে, নেগেটিভ সেন্সও থাকবে আর ইন্টারোগেটিভও হবে, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। বোঝা গেছে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ আমরা আলোচনা করছি। সুচি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং, এটাকে কোশ্চেন করতে হলে কী করতে হবে, সামনে জাস্ট সুচি হ্যাজটাকে নিয়ে আসতে হবে। তো হ্যাজটাকে নিয়ে এলেই কোশ্চেন হয়ে যাবে, কিন্তু এখানে ভুল হওয়ার চান্স আছে। সেটা আমি আরেকটা উদাহরণ দিলে বলছি। এখানে উত্তরটা এরকম হবে, নেগেটিভ ইন্টারোগেটিভে যে ডিজায়ার সেন্টেন্সটা আমাদের দরকার সেটা এরকম হবে যে হ্যাজ সুচি, হ্যাজ নট আসবে, হ্যাজ নট সুচি, হ্যাজ নট সুচি বিন রিডিং সিন্স মর্নিং, has not been
হ্যাজ নট সুচি বিন রিডিং, হ্যাজ নট সুচি বিন রিডিং সিন্স মর্নিং, সুচি কি সকাল থেকে পড়ে আসছে না, এটা হচ্ছে। এবার এই একইটা যদি আমি একটা স্ট্রাকচার, এই সেন্টেন্সের একটা অনুরূপ সেন্টেন্স আমি লিখছি যে হি হ্যাজ নট বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে না, এটা হলো। এইটাকে যখন আমি কোশ্চেন করব, উত্তরটা এরকম হবে। কেমন হবে এর উত্তরটা? এর উত্তরটা এরকম হবে যে হ্যাজ, এটা জাস্ট কিন্তু হ্যাজটা সামনে, এটা কিন্তু হ্যাজটাকে জাস্ট সামনে আনলেই হয়ে যাবে। হ্যাজ হি নট বিন রিডিং সিন্স মর্নিং, সে কি সকাল থেকে পড়ছে না? তাহলে এখানে কোশ্চেন মার্ক হলো। এইখানে একটা বিষয় দেখার আছে, সেইটা হচ্ছে যে এরকম যে আমরা যখনই এই টাইপের কোশ্চেন করতে যাই, এই যে নটটা দুটো সেন্টেন্সে আলাদা আলাদা জায়গায় বসছে। প্রথমটাতে লক্ষ্য করো যে নাউনের আগে বসে গেছে, সাবজেক্টের আগে নট বসে গেছে, কিন্তু এখানে সাবজেক্টের পরে নট বসেছে। যখন নাউন থাকবে সেন্টেন্সে, কারণ নাম থাকলে, নাউন বোঝালে নাউনের আগে নট বসবে, কিন্তু যদি প্রোনাউন দিয়ে সেন্টেন্স থাকে, প্রোনাউন যদি সাবজেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু নটটা প্রোনাউনের পরে নট বসবে। বোঝাতে পারলাম? যে এই সব নেগেটিভ ইন্টারোগেটিভে কি হয় না, যখন আমরা কোশ্চেন মার্ক করতে যাই তখন নটটা নাউনের আগে বসবে, নাউনের আগে, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে নটটা পরে বসবে। সেই জন্য হ্যাজ নট সুচি বিন রিডিং সিন্স মর্নিং হয়েছে। নটটা কোথায় এসছে না সুচির আগে এসছে, কিন্তু পরেরটাতে হ্যাজ হি নটটা কোথায় এসছে না প্রোনাউনের পরে এসছে। বোঝা গেল? প্রোনাউনের পরে নট বসবে, কিন্তু নাউনের আগে নট বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখলাম আমরা, নেগেটিভ সেন্টেন্স দেখলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ দেখলাম, অ্যাফার্মেটিভ দেখলাম। অলরেডি চ্যানেলে টেন্স নিয়ে ভিডিও বানানো আছে, আগেরগুলো তুমি দেখতে পারো।